গ্রাফিক্সের ভাষায় মূলত যেটা আমরা জানি সেটা হচ্ছে রুল অফ থাম্বটা হচ্ছে একটা ব্রড এক্সপ্লানেটরি টপিককে টু দ্য পয়েন্টে ছোট্ট করে যেটা প্রিসাইসলি এক্স্যাক্টলি বলা এটা যায় সেটা রুল এটা অফ থাম্ব। এই জিনিসটাই হচ্ছে রুল অফ থাম। এটাই এটাই আমাদের পিডিএফ এর মধ্যে ছিল। ইউজার পার্সোনা এক মিনিট। এটা লাস্ট পিডিএফ এর একদম শেষ পেজের আগের লাইনে, একদম আচ্ছা শেষে। আচ্ছা, রাইট, পেয়েছি, পাওয়া গেছে। হ্যাঁ, ইউজার পার্সোনা ওটাতেই ছিল যে স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। এটা এটা সো এইটা মিসিং আছে আপনাদের, হ্যাঁ। তার মানে হচ্ছে আপনারা এই পিডিএফটা পড়েন নাই ভালো করে। এই রুল অফ থামটাকে একটু স্টাডি করবেন, হ্যাঁ। তাহলে দেখবেন অনেক শর্ট হয়ে যাবে আপনাদের ডাটাগুলো। ঠিক আছে, সবাই করছেন, সুন্দর হয়েছে, তবে এটা আরও সুন্দর হতো যদি এটা ভালো করে একটু বুঝে বুঝে পড়তেন। এখানেই দেওয়া আছে এই লাইনটা বা এই প্যারাটা যদি একটু পড়েন, তাহলে আপনাকে কারো বোঝানো লাগবে না, আপনি সবাইকে বুঝিয়ে দিতে পারবেন যে রুল অফ থাম কী জিনিস। এ দেখেন, অ্যাভয়েড অ্যাডিং এক্সট্রা ডিটেলস। এইটুকু জানলে আর কিছু লাগবে? বাকিটা তো পড়াও লাগতেছে না। এটা হচ্ছে রুল অফ থাম। ঠিক আছে, আরেকটা আছে রুল অফ থার্ড। রুল অফ থার্ড আর রুল অফ থাম দুইটা কিন্তু দুই জিনিস। রুল অফ থার্ড কি বলেন তো? রুল অফ থার্ডটা হচ্ছে গিয়ে একটা স্ক্রিনের যে কোনো মানে 9টা ভাগের 1/3 অংশে যে জায়গাতে ফোকাসটা থাকে, যে জায়গাতে আসলে আমাদের ভিউয়ারদের চোখ পড়ে ডিজাইনটাকে হচ্ছে সুন্দর মতো প্রেজেন্ট করার জন্য, রাইট রাইট সেটাকে রুল অফ থার্ড বলে। রাইট, সুন্দর। থ্যাংক ইউ রাজীব সাহেব। আপনি তো তাহলে খুব ভালো স্টাডি করছেন বিষয়গুলো নিয়ে। রুল অফ থার্ডটা বিশেষ করে যারা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ডিজাইনার, তাদের খুব বেশি কাজে লাগে। বিশেষ করে ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক কাজে লাগে রুল অফ থার্ড। থার্ড যেটা। আচ্ছা, তাহলে এইটা যখন হয়ে যাবে দেখবেন যে এক্সট্রা ডিটেলসগুলো আর আসবেই না আপনার ওই ডাটার মধ্যে। এই যে, তখন এই লাইনগুলো অমিট হয়ে যাবে। যাই হোক, সবারটাই ভালো হয়েছে। তো যে বিষয়গুলো বললাম এগুলো মাথায় রাখতে হবে। এটা তো দেখছি। এরকম না, একটা পেজের মধ্যে করতে হবে, হ্যাঁ। একটা পেজ নেবেন, হয়তো A4 নিতে পারেন বা লেটার নিতে পারেন, যে কোনো একটা পেজের মধ্যে পুরো ডাটা রাখতে হবে একটা পেজে। টিনেজার বায়ো গোল স্কিল পেইন পয়েন্টস ফাইন্যান্সিয়াল রিসোর্স। আচ্ছা, ও দুইটা করছেন এখানে না? জি স্যার, দুইটা দুইটা দুইটা, পার্সোনালিটি ছিল, তাহলে তো ঠিক দুইটা আছে। এজেন্ট ছিল, তো ওই জন্য দুইটা করছিলাম আচ্ছা, স্যার।
আপনাদের অনেকেরই যেটা মিসিং ছিল, প্রথমত ডেমোগ্রাফিক প্রোফাইলটা সবাই পারফেক্টলি করতে পারেন নাই। যেমন এখানে হেডারটা রাখছেন সবাই, ঠিক আছে। এই যে এখানে দেখেন পার্সোনাল ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম করছেন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে অনেকে গিয়া করছেন, মিস করে ফেলছেন। ইউজার এনভায়রনমেন্ট, তারপরে সাইকোগ্রাফিক্স, এগুলো অনেক জায়গায় মিসিং আছে। এগুলো করছেন আপনারা। স্যার পার্সোনালিটিটা হচ্ছে গিয়ে সাইকোগ্রাফিকের আন্ডারে করবে না, যে পার্সোনালিটি যদি পয়েন্টে নাম দিয়ে হেডিংয়ে লেখে। পার্সোনাল, হ্যাঁ হ্যাঁ, সাইকোগ্রাফিক্স আন্ডারে তো পড়বে। আর স্যার ব্যাকগ্রাউন্ড সিরিয়ালটা কি এটা একদম হচ্ছে ব্যাক, হুবহু না মেনটেন করতে হবে? কোনটা? ও মানে হুবহু এই করা যে লাগবে না। হেডার টু ইয়া সিরিয়াল সিরিয়ালটা আছে। আপনি ডিজাইন করতে গিয়ে যদি অ্যালাইনমেন্ট একটু এপাশ ওপাশ করতে হয়, ওটা করতে পারেন, সমস্যা নেই। মানে একেবারে এইভাবে সিকুয়ালি করতে হবে বিষয়টা এরকম না, তবে ডাটাগুলো যাতে থাকে আর কি ওইখানে, হ্যাঁ। এরপর এইটা অনেকে মিস করছেন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা। এই যে এটা তো ম্যাক্সিমাম মিস করছেন, এনভায়রনমেন্ট। আচ্ছা, তো আবার এটা পড়বেন, হ্যাঁ। আজকে ক্লাস শেষে আবার একটু ভালো করে স্টাডি করবেন, দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। এটা পড়েন নাই অনেকে, এটা পড়ে দেখেন নাই, একটু জাস্ট মুখস্থ করছেন কীভাবে, ওই যে এক্সাম্পল দিয়েছিলাম ওইটাকে দেখে দেখে মেরে দিয়েছেন। অনেকে তো নিজে এক লাইনও লেখেন নাই, চ্যাট জিপিটি থেকে মারছেন। এটা করা যাবে না, কেমন? যেহেতু স্যার হ্যাঁ বলেন। সরি স্যার, ওকে। এই যে ইউজার এনভায়রনমেন্টের যে সোশ্যাল কনটেক্সটটা, যেটা স্যার বায়োতে যদি মানে আলাদা করে পয়েন্ট করে না লিখে যদি বায়োতে কথাটা মেনশন করি, যে হচ্ছে গিয়ে সে আম, মানে মানুষের সাথে মিশতে পছন্দ করে বা কি ধরনের মানুষের সাথে মিশতে পছন্দ করে, এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট, এই জিনিসটা কি সেটা কাউন্টেবল হবে? যে একদম যদি এখানে রাখেন সমস্যা নেই, আলাদা একটা প্যারা আকারে রেখে দিন, একটু মার্ক করে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। অনেক সময় হয় কি, ডাটা কালেক্ট করার সময় এখান থেকে যখন এটা সাবমিট করবেন আপনার টিমের জি সাথে, তখন তারা এত প্যারা, মানে প্যারা আকারে এত স্টোরি বা গল্প পড়ার সময় পাবে না। জাস্ট পিক জি পয়েন্টগুলো, একদম পেইন পয়েন্ট বা পিক আপ পয়েন্টগুলো তারা নিয়ে নিয়ে কাজ করবে, হ্যাঁ। খুব দ্রুত পিক করতে হবে ডাটাগুলো, তখন যদি মার্ক করা থাকে সুবিধা হয়। জি। আমার একটা ফাইন্ডিংস আছে, একটু শেয়ার করব। জি জি প্লিজ। আমার ধারণা, আই কুড বি রং, সেটা হচ্ছে আসলে আমাদের এই ইউআই ল্যাব থেকে যে স্পেসিফিক কোর্স গুলো দেওয়া হয় বা যে কোর্স গুলো আমরা অ্যাটেন্ড করি, অধিকাংশই তো টেকনিক্যাল। বাট এইটা সামহাউ টেকনিক্যাল পার্টের আগে যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা, এই কারণে হয়তো বা সামহাউ আমাদের কিছুটা একটু মিসঅ্যালাইনমেন্ট হচ্ছে। বাট হোপফুলি এটা কাভার আপ হয়ে যাবে। ফার্স্ট একটা ইয়ে ছিল তো, আচ্ছা কি আচ্ছা, বলবো, ট্রায়াল ছিল। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সেটাই কারণ আপনারা তো একেবারে এই সেক্টরই নতুন, তাই না? সেটা তো ভুল হবে বা একটু মিস থাকবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই নেই, হ্যাঁ। সেটা একেবারে নর্মাল জিনিস, আস্তে আস্তে হয়ে যাবে। যখন এরকম দুইটা তিনটা প্রজেক্ট করে ফেলবেন, দেখবেন 4 নাম্বার প্রজেক্টটা একেবারে স্মুথ হচ্ছে। সো এটা একেবারে নর্মাল একটা জিনিস। তবে সেই হিসেবে যতটুকু করছেন অনেকের থেকে ভালো হয়েছে। আপনাদের দুইটা ব্যাচ আগেও যারা করছে, মানে তাদেরটা এত ভালো ছিল না। আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করছেন, কোডগুলোকে সুন্দর করে করছেন, হয়তো বা একটু এক্সট্রা জিনিস চলে আসছে, অর্থাৎ রুল অফ থামটাকে করা হয় না, ফলো করা হয় না, এটাই। বা অনেকে চাচ্ছিলেন যে একটু সুন্দর করে এক্সপ্লেন করতে, হ্যাঁ। সেটা তো দোষের কিছু না, কিন্তু প্রবলেম হচ্ছে একটু এক্সট্রা ডাটার। এক্সপেরিমেন্টারি হয়ে গেছে আর কি। ওইটা সমস্যা নেই। স্যার রাফিটা মিসিং গেছে। রাফি না, রাফি, যা
পেইন পয়েন্ট কই? ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে যারা যারা সাবমিট করেছেন, কষ্ট করে আপনাদের প্রজেক্টটা করলেন। তো যারা যারা করছেন, যারা স্টাডি করে করছেন আর কি, রিসার্চ করে করছেন, তারা অবশ্যই এখান থেকে অনেক লার্ন করতে পারছেন। আর যারা চ্যাটজিপিটির মতো এরকম কোনো এআই ব্যবহার করে করছেন, তারা আসলে কিছুই লার্ন করতে পারেন নাই, ফলাফল 0। এখানে এই ইউজার পার্সোনাটা করার মূল কারণটা হচ্ছে যে আমার মেইন ইউজার কারা, আমাদের টার্গেট ইউজার কারা, তাদেরকে আমাকে চিনতে হবে প্রথমে, আমি কার প্রবলেমটা সলভ করব। তো প্রথমে জানবো যে আসলে অ্যাকচুয়াল প্রবলেমটা কী তারা। কারণ আপনি হয়তো প্রবলেমটা জানেন, আপনি একজন ডেভেলপার, আপনি ওই রিলেটেড সার্ভিসের সাথে বা ওই রিলেটেড কোনো একটা প্রোডাক্টের সাথে ইউজ করতে বা লং টাইম ব্যবহার করতে হয়তো বা, কিন্তু আপনি চাচ্ছেন রিলেটেড কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করবেন। তাহলে আপনাকে ওই প্রোডাক্টটা যারা ব্যবহার করছে বা প্রবলেমগুলো যারা একেবারেই ক্লোজলি যারা ফেস করছে তাদের কাছে যদি না যান তাহলে আপনি জানবেন না। এখন সেই ক্ষেত্রে এক একজন হয়তো বা এক একভাবে এক্সপ্লেন করবে, হ্যাঁ, কেউ হয়তো বা একভাবে এই প্রবলেমটাকে বলবে, সে ওইভাবে ফেস করছে, আরেকজন হয়তো বা আরেকভাবে বলবে। তো দেখবেন সব কিছু মিলিয়ে আপনি দেখবেন যে প্রবলেম আসলে একটাই বা একই জায়গা থেকে আসতেছে। তখন আপনি মেইন প্রবলেমটা ধরতে পারলে ওইটা নিয়ে কাজ শুরু করতে পারবেন। ওইটার জন্য আপনাকে প্রথমে জানতে হবে প্রবলেমটা কী, সেটা জানার জন্য পেইন পয়েন্ট এইটাকে বের করতে হবে আগে। তো প্রথম কাজ হলো সে আসলে চায় কি, তার গোল কি, সে কোথায়, মানে ধরেন আচ্ছা, যে কোনো কিছু ব্যবহার করতে গিয়ে তার তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? ধরুন চেয়ারটা আমরা কেন ব্যবহার করি? রিল্যাক্সে একটু বসে কাজ করার জন্য। কলম কেন ব্যবহার করি? আমাদের গোল হচ্ছে আমরা কি কোনো একটা কিছুকে, যেটা আমার মাথায় আছে সেটাকে আমি ভিজুয়ালাইজ করব বা লিখে প্রেজেন্ট করব, হ্যাঁ, ডকুমেন্টেশন আকারে। এখন যতক্ষণ পর্যন্ত আমার মাথায় আছে এটাকে ভিজুয়াল করতে না পারবো ততক্ষণ আমি ছাড়া ওই ইনফরমেশনটা কেউ দেখতে পারবে বলেন তো? পারবে না। তাহলে গোলটা হচ্ছে কি? লেখা। এখন দেখা যাচ্ছে লিখতে গিয়ে হয়তো বা একটু কালি আসে, আবার বন্ধ হয়ে যায়, আবার কালি আসে, তাহলে আমার পেইন পয়েন্ট হচ্ছে ওইটা, প্রবলেমটা, যে আমার গোলে পৌঁছাতে গিয়ে মাঝখানে কী কী প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এইটি হচ্ছে পেইন পয়েন্ট। তাহলে গোলটা এখানে জানা হলো, পেইন পয়েন্টটাও জানা হলো, তখন কিন্তু আপনি এটাকে ইমপ্রুভমেন্টের জন্য কাজ করতে পারবেন। এখন শুধু এই গোল এবং পেইন পয়েন্ট জানলেই কিন্তু আপনি ডেভেলপমেন্টে যেতে পারবেন না, কারণ কারা ব্যবহার করতেছে, সে কে, সেইটা যদি না জানেন তাহলে আপনি যে প্রোডাক্টটা ডেভেলপ করবেন সেইটার ইউজেবিলিটি তখন ম্যাচ করবে না বা তারা অ্যাডপ্ট করতে পারবে না। সো অ্যাডপশনের জন্য আপনাকে অবশ্যই তাদের বিহেভিয়ার জানতে হবে, তাদের এনভায়রনমেন্ট জানতে হবে, হ্যাঁ, তার সম্পর্কে টোটাল একটা বায়োগ্রাফি আপনাকে ইমাজিন করতে হবে বা একটা ইনফো কালেক্ট করতে হবে। ওই জিনিসটাই মূলত এই ইউজার পার্সোনার মধ্যেই হয়ে যায়। তখন বোঝা যায় যে আপনার টার্গেটেড কাস্টমার কে এবং কারা। যখন এটা বুঝতে পারবেন তখন আপনি এটা জানবেন যে আমার কলমটা যে বানাবো, কলমের শেপটা কিভাবে বানালে তারা খুব ভালোভাবে ইউজ করতে পারবে, কলমের বডির কালারটা কী রাখলে তারা পছন্দ করবে, তারপরে এটার যে মডেল, হ্যাঁ, সেটার ডিজাইনটা কীরকম করতে হবে তাদের জন্য, হ্যাঁ, সব কিছু। এটা ছাড়া শুধু পেইন পয়েন্ট জেনে আপনি ওই প্রবলেম সলভ করে দিলেই যে সেটা একেবারে কাস্টমার বা ইউজার রিসিভ করবে, বিষয়টা এরকম না। এটার জন্য মূলত আমাদের এত ডাটা কালেক্ট করা, এত কিছু আর কি, শুধু বোঝার জন্য যে আসলে আমি কাদের জন্য কাজ করতেছি, কি করতে হবে আসলে আমাকে, কোন কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে, কোন জায়গায় আমাকে কন্ট্রিবিউট করতে হবে, এই জিনিসগুলো জানার জন্য আর কি। যখন আপনি পুরোপুরি জেনে যাবেন তখন ডেভেলপ করে ফেললে এরপরে ওই প্রোডাক্টটা ইউজাররা রিসিভ করবে। মানে বোঝা গেল কিনা বিষয়টা বলেন তো একটু? জি, বুঝেছি। জি, থ্যাংক ইউ।
স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? করেন। স্যার যেমন একটা অ্যাপের যদি টার্গেট অডিয়েন্সের সরি টার্গেট কাস্টমারদের এজ লিমিট হচ্ছে ইয়াং অ্যাডাল্ট টু ওল্ডার অ্যাডাল্ট, সেক্ষেত্রে কোন ডিজাইনিং মানে যে স্যার যে এজ বেসের ডিজাইনের কিছু কি ফিচার্স শেয়ার করেছিলেন, কোনগুলা প্রায়োরিটাইজ করবো সেটা কিভাবে আমি ফাইন্ড আউট করব? সেখানে আপনার বা আলাদা আলাদা যদি স্ক্রিন থাকবে, আলাদা একটা ডিপার্টমেন্ট থাকবে। হ্যাঁ, আপনি একই সাথে দুইটা প্রোডাক্ট তো রাখতে পারবেন না। হোল্ডারদের জন্য যেখানে প্রোডাক্ট থাকবে সেটা আলাদা হবে, ওই জায়গার ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে। আবার যেখানে ইয়ংয়ারদের জন্য যে প্রোডাক্টগুলো রাখবেন সেখানে সব একই প্রোডাক্ট থাকবে আর কি। তো ওইটার ওই স্ক্রিনের ডিজাইনটা টোটালি আলাদা হবে। এইভাবে করে একটু ডিফাইন করে দিতে হবে। আর সব থেকে ভালো হয় দুইটা ক্যাটাগরি আলাদা করে ফেলা। যদি সেটা পসিবল না হয় তাহলে এভাবে করে একটু আলাদা করে দিতে হবে ডিজাইনটা। স্যার সেক্ষেত্রে আমি একটু মেনশন করতে চাচ্ছিলাম, যেমন হচ্ছে যে শেয়ার্ড অফিস স্পেস বুকিং এর এজ রেঞ্জটা অনেকটা 24-25 থেকে 55 পর্যন্ত হতে পারে, যেমন অন্য কোম্পানির যারা স্টার্ট আপ কোম্পানি যারা রয়েছেন প্লাস ফ্রিল্যান্সার, এই রেঞ্জের মধ্যে পড়ে যায়। তো সেক্ষেত্রে তো স্যার প্রোডাক্টটা একটাই, সিঙ্গেল সার্ভিস আর কি, অ্যাকচুয়ালি প্রোডাক্টও না, কোনটা কোনটা একটাই আরেকবার সার্ভিস। স্যার যে শেয়ার্ড অফিস স্পেস বুকিং যে অ্যাপ ওয়েব পোর্টালটা রয়েছে বা অ্যাপ রয়েছে, সেটা তো সেটার স্যার এজ রেঞ্জটা টেন্টেটিভ হচ্ছে 24 মিনিমাম থেকে অ্যাটলিস্ট 55 পর্যন্ত। আর প্রোডাক্ট সার্ভিসটা প্লাস প্রোডাক্টটা স্যার একটাই প্রোডাক্ট, মানে এটা কোনো খুব একটা এখানে কিছু বিষয় আছে, ডিফারেন্স সেক্ষেত্রে স্যার একটু শুনেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি প্রোডাক্টের উপরে ভ্যারি করে। কিরকম? জি জি কিছু প্রোডাক্ট আছে যে মানে শর্ট টাইম ইউজ, একেবারে ধরেন বুকিং করে সে চলে যাবে, ওইখানে আর আসাই লাগবে না, তার কাজ শেষ। এখন বুকিং করতে কতটুকু সময় লাগবে? হয়তো বা সর্বোচ্চ তার 10 মিনিট লাগতে পারে, বা যদি আরও বেশি ধরে 20 মিনিটের উপর লাগারই কথা না, ওখানে যা সিলেক্ট করে 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 সাবমিট করে দেবে, শেষ। 10 মিনিটের সময় লাগার কথা না তার। এখন এখানে সে আসবে, তার একটা মাইন্ড সেট আপ থাকবে যে আমি হয়তো বা একটা ট্রেন বুক করব ফর এক্সাম্পল, বা আমি একটা টিকিট বুক করব। তো এই বুক করতে গিয়ে ইনফরমেশনগুলো সে কালেক্ট করে করে সাবমিট করে দেবে, শেষ কাজ। এইটা এক ধরনের প্রোডাক্ট। আরেক ধরনের কিছু প্রোডাক্ট আছে যেখানে লং টাইম সে থাকবে। সেটা হতে পারে কোনো ব্লগ সাইট, হতে পারে কোনো রিডিং সাইট, যেখানে এসে তারা গল্প পড়বে বা যেখানে এসে তারা যে কোনো কিছু নিয়ে এন্টারটেন হবে। এই ক্ষেত্রে আবার আপনাকে এজ রেস্ট্রিকশনটা খুব ভালো করে ফলো করতে হবে। ওইখানে ফন্টগুলো যদি ওল্ডার হয় তাদের জন্য, ধরেন একটা আপনি ইবুক বানালেন বা ওই টাইপের একটা ব্লগ সাইট আপনি কন্টিনিউ করতেছেন, তাহলে ওইখানে যদি লেখাগুলো ছোট থাকে, স্বভাবতই ওল্ডারদের একটু চোখের পাওয়ার কম থাকে, তারা ছোট লেখাগুলো কম দেখে। তখন আপনাকে ওই ওই বিষয়গুলো চিন্তা করে ফন্টের সাইজ একটু অবশ্যই মিনিমালিস্টিক রাখতে হবে, সেই সাথে একটু বোল্ড, একটু বড় রাখতে হবে। কালারফুল খুব বেশি তারা পছন্দ করে না, তাদের জন্য একেবারে মনোক্রমিক রাখতে হবে। এবং ডিজাইনটা ওইভাবে একেবারে সিম্পল ডিজাইন রাখতে হবে, যাতে করে তারা এখানে আসার পর তাদের যতটুকু পিক করা দরকার সেটুকু একেবারে দেখলেই বুঝতে পারে যে আচ্ছা কোন পয়েন্টটুকু পড়বো। এখন এমন ক্লামজি করে রাখলেন আশেপাশে অনেক শেপ, অনেক অ্যাড, তখন আসলেই তারা মানে তাদের মেইন ইনফরমেশনটা দেখতেই পারবে না, বা দেখলে মেজাজ খারাপ হয়ে যাবে, দূর এখানে ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করে অন্য একটা ব্লগ পড়ি। এইরকম যাতে না হয়। আবার যদি ইয়ংয়ার হয় তখন কিন্তু পুরোপুরি উল্টা হবে, তাদের জন্য একটু এন্টারটেইন রাখতে হবে, শেপগুলো একটু অ্যাট্রাকটিভ হইতে হবে, ফন্টের সাইজগুলো একটু ফেন্সি হইতে হবে। তো তখন কি হবে, তারা অ্যাট্রাক্ট হবে এখানে এসে। তাহলে এখানে এসে আপনাকে দেখতে হবে যে আমার প্রোডাক্টটা আসলে কীরকম। তাহলে বুকিং যদি হয় সেখানে এমন একটা কমন ডিজাইন রাখতে হবে যেটা খুব বেশি ক্লামজি না, আর খুব বেশি একেবারে সিম্পলও না। তখন এজের যে ব্যাপারটা সেটা কম্বাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এখানে সম্পূরক কিছু ইনফরমেশন শেয়ার করা যেতে পারে। শিওর শিওর। সেটা হচ্ছে, আমি জাস্ট মানে একটা এক্সাম্পলের জন্য বলছি, যেমন ফর এক্সাম্পল এখানে এই যে নগদ যে অ্যাপসটা,
এই একই নগদ অ্যাপসের ভেতরে, যেটা হচ্ছে কি ইন্টারেস্ট ফ্রি বা ইসলামিক অ্যাকাউন্ট, একই অ্যাপসের ভেতরে জাস্ট ওইটা সিলেক্ট করা মাত্রই ওইটার কালার চেঞ্জ হয়ে যায়। কারণ ইসলামিক মাইন্ডের যে কালার, ওইটা হচ্ছে কি ওই একদম ঝাঁকানাকা কালারের চেয়ে আলাদা, ওই কালারটা চেঞ্জ হয়ে যায়। রাইট, রাইট। তার ফন্টের যে হচ্ছে গিয়ে সিলেকশন গুলো, রোবোটো বা মনসেরাত এরকম টাইপের, ওখানে কোনো ধরনের ডিজাইনের ফন্ট আসে না। ওটা স্পেসিং গুলো আলাদা হয়, এবং ওইখানে কি পয়েন্ট গুলো, যেগুলো ওই কি পয়েন্ট গুলো মূলত সবার আগে আসে, যে আমরা এখানে কোনো ধরনের সুদ এর ব্যবস্থা রাখিনি। সো এটা এই কারণে বললাম, নাবিল আপু যেটা বললেন, এখানে ঢাকাতে অলরেডি এই কনসেপ্টের যে কয়েকটা, আমার জানা মতো যে কয়েকটা এরকম সেম সার্ভিস প্রোভাইড করা হয়, তার মধ্যে একটা হচ্ছে উইওয়ার্ক, আর আরেকটা সম্ভবত ফ্লেক্সিডেস্ক, খুব বেশি পপুলার। আরো আছে অনেকেই, কোলাব ঢাকা ইত্যাদি ইত্যাদি, বাট ফ্লেক্সিটা আর হচ্ছে গিয়ে উইওয়ার্কে খুব বেশি পপুলার হওয়াতে ওরা যেটা করছে, এখানকার মেইন যে ফোকাস কি পয়েন্ট, সেটা হচ্ছে যারা এজ 40 অ্যাবভ, তাদের জন্য যখন সিলেক্ট করা হয়, ওই কিওয়ার্ড গুলো সামনে চলে আসে যে আমরা যে চেয়ার গুলো দিচ্ছি সেটা মেরুদণ্ডের জন্য উপকারী। সো আলটিমেটলি একটা 25 ইয়ার্স এইজের এটা কিন্তু খুঁজবে না। সো এটা আসছে না এই সিলেকশনে। রাইট, এটাই। যখনই 40 অ্যাবভ যাচ্ছে, ওটা তখন আসছে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস কুড বি কনসিডার্ড ডিউরিং অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস। এক্স্যাক্টলি, এটাই আসলে। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে, হ্যাঁ। মানে যখন আমরা ইউআইতে যাব, তখন দেখবেন আপনি বুঝতে পারবেন ইউআইটা কিভাবে করা দরকার, কোন ফাংশনটা উপরে রাখবো, কোনটা নিচে রাখবো, কিওয়ার্ড বেস সিকোয়েন্স কিভাবে আমরা মেনটেন করব, আস্তে আস্তে হয়ে যাবে। তো যাই হোক, ইউজার পার্সোনা করেন না এরকম কেউ আছেন? টাচই করেন না একেবারে? আদিত্য করেন নাই? ইফাত ফারজানা বলেন তো কেন করেন নাই? 50% করেছি, মানে কিছু কিছু ইনফরমেশন এখনো আসলে বাকি আছে, যাতে আসলে পুরোটা জমা দিতে পারিনি। এবং ঠিক আমি আছে, মানে আজকে যতটুকু শুনলেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কারেকশনগুলো অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আমি কি কালকে দিতে পারি? আচ্ছা, দিতে পারেন, সমস্যা নেই। অথবা আজকে রাতের মধ্যে যদি কমপ্লিট হয়, রাতে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ফারজানা বলেন তো, ইফাত ফারজানা কেন করেননি? মিউট করা, আনমিউট করেন। আচ্ছা, মাইক্রোফোন ইস্যু হতে পারে। জিয়াদ হোসেন, স্যার কিছুটা বাকি ছিল স্যার, প্রায় 70% মতো কমপ্লিট আছে। কিছুটা কনফিউশন ছিল যেটা এখনো বাকি কেন? ক্লিয়ার হলো। সবাই তো কনফিউশন, আগেই সাবমিট করে দিছে। জি স্যার, কিছু কনফিউশন ছিল স্যার, যেটা আজকে ক্লিয়ার হলো স্যার, কনফিউশন। আচ্ছা, ঠিক আছে, আজকের মধ্যে সাবমিট করে দিন, হ্যাঁ। রাতে অনেক সময় আছে, জি স্যার। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিলে হয়ে যাবে। হুমায়রা, জি স্যার। স্যার আমার হচ্ছে বলেছিলাম আগে যে একটু একাডেমিক প্রেশার যাচ্ছে আর কি, তাই আগের টাইম সাবমিট করেছি আজকে। আচ্ছা আচ্ছা আর এটা আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করে ফেলবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসের মধ্যে আমি এটা ইনশাল্লাহ কমপ্লিট করে, আজকে যেহেতু আমার একটু ক্লাস না, কনফিউশন এত ছিল। এত এত লেট করা যাবে না। আপনি আজকে অথবা কালকের তাছাড়া মধ্যে। আগামীকাল আমি ইনশাল্লাহ দিয়ে দিব আমি হ্যাঁ, তাহলে। ঠিক আছে, ঠিক আছে। ইনশাল্লাহ, আর থ্যাংক ইউ স্যার। যারা যারা পরে করলেন, হ্যাঁ, তারা সবাই সাবমিট করার পর আমাকে একটা স্ক্রিনশট অথবা একটা নক দিয়ে রাখবেন, হ্যাঁ, তাহলে আমি এখানে এসে চেক করব। মেসেঞ্জারে নক দিলেই হবে। কাইন্ডলি হচ্ছে আমার আগের রিজেন্ট একটু দেখে নিন আপনি, একটু যদি সময় নিতে পারেন আর কি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার, আমার একটা টাস্ক দেওয়া হয়েছিল আপনাকে রিমাইন্ডার দিতে, গ্রুপিং এর ব্যাপারে। গ্রুপে, হ্যাঁ, ওইটা আমি এখন করব, মনে ছিল। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ওকে, তাহলে গ্রুপ করব আমরা এখন। 35 আছে না, 34। আচ্ছা, কেউ কি ডাবল জয়েন করছেন? ডাবল আছেন কেউ? আচ্ছা, আমি তো ডাবল, সমস্যা নেই। স্যার আমি করেছি, আমার হচ্ছে মাইক্রোফোন ইস্যু আছে তো পিসিতে, ওই জন্য মোবাইল থেকে অ্যাড হয়েছে। তাহলে হচ্ছে 33 আছে, বাকি সবাই তো ঠিক আছে। ওকে, আচ্ছা, গ্রুপিং করব। তার আগে গ্রুপ করে আসলে করবোটা কি সেটা সম্পর্কে একটু কথা বলি নাকি? শিওর। মনে আছে তো না, লাস্ট ক্লাসে একটু ব্রিফ করছিলাম। কেউ কি বলতে পারবেন যে গ্রুপটা কেন করব, আজকে আমাদের কি করার কথা? যতটুকু মনে পড়ে বলেছিলেন যে অ্যাটলিস্ট গ্রুপ স্টাডি, গ্রুপ অ্যানালাইসিস এবং এটা নিয়ে থিঙ্কিং করার জন্য
একটা পার্টিকুলার সাবজেক্ট টপিকে একটা গ্রুপ হচ্ছে সেগুলো নিয়ে ব্রেইনস্টর্মিং করবে এবং একটা কমন ডিসিশনে উপনীত হবে। রাইট, এটা তো অবশ্যই ছিল। এবং সেই সাথে আমাদের আজকের পার্টটা হচ্ছে ইউজার ইন্টারভিউ পার্ট। এখন প্রথমে জানতে হবে ইউজার ইন্টারভিউ কেন হয় এবং এটার প্রয়োজনীয়তা কী, কীভাবে করে, সব কিছু। তো আজকে আমরা আরেকটা প্রেজেন্টেশন দেখব, খুবই ছোট, এবং সেটার পিডিএফটাও পেয়ে যাব। এখন ম্যাক্সিমাম যেটা দেখলাম আর কি, যে পিডিএফগুলো নিয়ে হয়তো আপনারা রেখে দিচ্ছেন কিন্তু দেখতেছেন না, বা স্টাডি খুব বেশি করা হচ্ছে না আসলে। এটা যাতে না হয়, কেমন, এটা যদি এই মুহূর্তে বা এই লার্নিং পিরিয়ডে যদি পড়তে না পারেন, পরে আর ওইভাবে পড়া হবে না। হয়তো বা 1 পেজ 2 পেজ পড়বেন, আর ভালো লাগবে না পড়তে। এখন প্রেশার নিয়ে একটু পড়ে ফেলেন, দেখবেন কমপ্লিট হয়ে যাবে। ইউজার ইন্টারভিউ। আচ্ছা, ইন্টারভিউটার নেওয়ার কারণটা হচ্ছে একদম রিয়েল ডাটা নিয়ে আসা। এই ইউজার ইন্টারভিউর সাথে ইউজার পার্সোনাটা হয়ে যায়। তো এটা ইউজার পার্সোনা, ইউজার ইন্টারভিউ একটা ক্লাসে পড়া। তো আপনাদের সুবিধার্থে আমরা 2টা ক্লাসে ভাগ করে দিলাম। এটা গত ক্লাসের ছিল ইউজার ইন্টারভিউ পার্টটা। তো আপনাদের আগের ব্যাচে ওনাদের রিকোয়েস্টে 2টা ক্লাসে করা হলো। ওনারা বলেছিল যে স্যার আমাদেরকে ইউজার পার্সোনাটা ওই ক্লাসে রাখেন, পরের ক্লাসে আমাদেরকে দেন। তো ভাবলাম যে আমি তখন বুঝতে পারলাম যে হয়তো একটু প্রেশার হয়ে যাচ্ছে ইউজার পার্সোনাটা করতে, এটা পরেই করুক। আর এটা আসলে মানে ইউজার পার্সোনা করতে গিয়ে আপনাদের অবস্থা কী হলো দেখলাম। এটা 2টা একসাথে দিলে একটু ঝামেলাই হতো। তো যাই হোক, এবার আসি এটা কিভাবে করতে হয়। ইউজার ইন্টারভিউ করার মাধ্যমে আপনি এই ইউজার পার্সোনা করতে গিয়ে আমরা যে কথাগুলো বললাম সেটাই আসলে এখানে আসে। ওগুলো বলতে গেলে আবার রিপিট হয়ে যাবে বিষয়টা, আমি তারপরও একটু বলে নিচ্ছি। ইউজার ফিলিংস, তারপর হচ্ছে তাদের থিঙ্ক, এরপরে তাদের আসলে তাদের জায়গা থেকে কিভাবে প্রবলেমগুলো ফেস করতেছে, তারা আসলে কেন ফেস করতেছে, হ্যাঁ, প্রবলেমের উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে, তখন তাদের সাথে কথা বলে বোঝা যায়। এজন্য একেবারে ক্লোজলি যারা, একটু আগেই বললাম না ওই কথাগুলো আবার বলছি, যারা ক্লোজলি ওই ব্যাপারগুলোর সাথে জড়িত তাদের কাছে যেতে হয়। ধরেন আপনি ট্রাক ড্রাইভারদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের কোনো একটা প্রবলেম আপনি আপনার প্রোডাক্ট দিয়ে সলভ করবেন, তাহলে আপনাকে ড্রাইভারদের কাছে যেতে হবে। কারণ এছাড়া আপনি কোনোভাবেই বুঝতেই পারবেন না যে আসলে রিয়েল প্রবলেমগুলো কী ফেস করতেছে, হ্যাঁ, তাদের আসলে ইস্যুগুলো কোথায়, তাদের টোল দিতে হয়, তারপরে তাদের হয়তো বা চাঁদা দিতে হয়, মানে এটা বলতেছি আর কি। ইন্টারনাল আরও প্রবলেম আছে বা আরও কিছু থাকতে পারে। তো এখন এটা আপনি তখনই জানবেন যখন ট্রাক ড্রাইভারদের সাথে আপনি ইন্টারভিউ নেবেন, 5 জন 10 জন 15 জন, হ্যাঁ, তখন আপনি রিয়েল ডাটাগুলো নোট করতে পারবেন, এছাড়া কোনোভাবেই সম্ভব না। তো এগুলোর ইন্টারভিউ করার জন্য প্রথম কাজ হলো, দেখেন 3টা স্টেপ আছে। স্টেপগুলো কী কী? সেট ইউর গোল, অর্থাৎ আপনি ইন্টারভিউর জন্য একটা গোল সেট করবেন যে আসলে আপনি চাচ্ছেনটা কি, ইন্টারভিউ নেবেন কিসের উপর নেবেন, বা আসলে আপনার স্ট্রাকচারটা কি, সেটা আগে কনফার্ম করতে হবে। দেন এই দেখেন ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রিক্রুট দ্য রাইট পার্টিসিপেন্টস। এখন ইন্টারভিউ নেবেন, আপনি রাস্তায় গিয়ে একজনকে ধরে ইন্টারভিউ করা শুরু করবেন, সে কিন্তু তখন রিঅ্যাক্ট করবে, হ্যাঁ, সেটা হবে না। কারণ প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, সে আপনাকে সময় দিবে কি দিবে না সেটাও কিন্তু ব্যাপার। তো সেই ক্ষেত্রে আগে থেকেই ওই পার্সনদের সাথে কথা বলে সময় নির্ধারণ করা, বা তাকে কোনো একটা গিফট করা, বা তার সাথে কমিটমেন্ট করা বা ডিল করা। আমি আপনার সাথে একটা ইন্টারভিউ করব, আপনাকে আমরা এরকম একটা রেভিনিউ দিব, বা এটা দিব ওটা দিব, এভাবে তাকে কনভিন্স করা যে কোনোভাবে, ওইটা আপনার উপর ডিপেন্ড করবে। দেন হচ্ছে কিছুটা সময় তার সাথে ইন্টারভিউতে যাওয়া, সেটা কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে, বা কোনো একটা ক্লাব হতে পারে, বা যে কোনো একটা জায়গায় আপনি পার্কে বসেও ইন্টারভিউ নিতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। তো এই সেট আপগুলো আপনার থাকতে হবে। এরপরে রাইট এ সেট অফ ইন্টারভিউ কোয়েশ্চেন্স, এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই 3টা বিষয় যখন আপনার কাছে থাকবে তখন আপনি ইন্টারভিউটা পারফেক্টলি করতে পারবেন। এছাড়া কিন্তু
ওই ইন্টারভিউ করে খুব ভালো ডাটা আপনি নিতে পারবেন না। আচ্ছা, তাহলে কি কি জানলাম? আগে ইন্টারভিউয়ারকে সেট করতে হবে যে আমি আসলে কি ধরনের ডাটা বা কি চাই, দেন হচ্ছে সেই অনুযায়ী তার একজন পার্সনকে রিক্রুট করতে হবে যে আসলে টপিকের সাথে ইউজ টু বা ওইখানে ওই রিলেটেড কোনো না কোনো ইউজার। এরপরে তার কাছ থেকে কী ধরনের ইনফরমেশন আপনি বের করতে চান সেই অনুযায়ী আপনাকে একটা কোশ্চেন সেট রেডি করতে হবে। তো সেটা আপনিই করতে পারবেন, এটা কেউ করে দিলে হবে না। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমার কী ধরনের ডাটা লাগবে, হ্যাঁ, ওই ডাটা বের করার জন্য যে কোশ্চেনগুলো লাগবে সেগুলো আপনাকে অবশ্যই বের করে নিয়ে আসতে হবে। তো এখন সেই কোশ্চেন সেটগুলো আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি চাইলে আপনি নিজে করতে পারেন বা টিম নিয়ে বসতে পারেন, এটা সেট করে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে আমরা পরের স্টেপে যাব। এটা তো গেল। তাহলে আমরা এতটুকু জানলাম যে ইন্টারভিউ করার জন্য ছোট্ট একটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেশনটা হচ্ছে এরকম। এরপর ইন্টারভিউর ক্ষেত্রে আবার 3 রকম বা 3টা টাইপ আছে। এটা তো কোশ্চেনের ক্ষেত্রে আর কি, হ্যাঁ। একটা হচ্ছে স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার, আর হচ্ছে আনস্ট্রাকচার। তো স্ট্রাকচার ইন্টারভিউটা কীরকম হয়? এটা হচ্ছে একেবারে সাজানো গুছানো, একেবারে প্রফেশনাল একটা ইন্টারভিউ প্রসেস, যেখানে আপনার কোশ্চেনগুলো আগে থেকে স্ট্রাকচার করা থাকবে লিস্ট আকারে, হ্যাঁ। তো এ সেট লিস্ট অফ কোশ্চেনস। তখন কি হবে, সময় কম লাগে এবং একদম টু দ্য পয়েন্টে কথা হয়। এবং আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ইন্টারভিউ করার সময় আপনি যে ডাটাগুলো পাবেন সেগুলো কিন্তু নোট করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে, হ্যাঁ। যদি আপনার ইন্টেনশন এরকম হয় যে আমি বিশাল বড় একটা নোট খাতা নিয়ে গেলাম, এবার ওখানে বসে বসে লিখব, ইন্টারভিউ যার কাছ থেকে নিব সে অ্যান্সারগুলো যা বলবে সেটাকে আমি লিখে লিখে নোট করে নিয়ে আসবো, তাহলে ভুল করবেন। কারণ লিখতে গিয়ে আপনি দেখবেন যে অনেক কিছু মিস হয়ে গেছে। এক লাইন লিখতে গিয়ে সে হয়তো 12 লাইন বলে ফেলছে, মিস হয়, স্বাভাবিক। আবার দেখা যায় দ্রুত লিখতে গিয়ে অনেক সময় কনসেন্ট্রেশন ব্রেক করে, যে হয়তো বা আপনি একটা ডাটা নিছেন, সেটা লিখতে গেছেন, মাঝখান থেকে সে অন্য একটা কিছু বলে ফেলছে। তো তাকে বিরক্ত করা যাবে না বারবার, তখন সে হয়তো বা বিরক্ত হয়ে সঠিক ইনফরমেশন নাও দিতে পারে। খুবই কনসার্ন থাকতে হয় এই জায়গাতে এসে। তাহলে করবেনটা কি? রেকর্ডার ব্যবহার করতে হবে তখন, হয়তো অডিও রেকর্ডার না হয় ভিডিও রেকর্ডার, ঠিক আছে। আপনি ফোন দিয়ে ভিডিও করতে পারেন বা কোনো ক্যামেরা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। তবে অবশ্যই ইন্টারভিউয়ের পারমিশন নিতে হবে, হ্যাঁ। মনে হচ্ছে অনেক সিলি বিষয়গুলো, বাট মোটেও সিলি নয়, খুবই ইম্পর্ট্যান্ট। এবং বিষয়গুলো যদি ইন্টারভিউ যার নেবেন সে যদি কনসার্ন না থাকে বিষয়গুলোতে, তাহলেই দেখবেন প্রবলেম ক্রিয়েট হবে, অনেক সময় রিঅ্যাক্ট করে বসে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রেকর্ড করে নিয়ে আসলে আপনার কোনো ইনফরমেশন মিস হবে না। এরপরে যখন আপনি অফিসে চলে আসলেন বা আপনার টিমের কাছে আসলেন, ওই সময় পুরো টিমকে রেকর্ডগুলোকে প্রোভাইড করতে হবে। তারা ওইখান থেকে যার যে ইনফরমেশন লাগবে ওইখান থেকে নোট করবে। এটা হচ্ছে প্রসেস। এবং সবাই এই নোটটা ভিডিও অথবা অডিও রেকর্ড থেকে সুন্দরভাবে করতে পারে। আচ্ছা, ওকে। এরপর সেমি স্ট্রাকচার ইন্টারভিউ। তো এটা আবার এটার মতো না। সেমি স্ট্রাকচার ইন্টারভিউতে কোনো স্ক্রিপ্ট থাকে না আগে থেকে লেখা। এখানে কি হয়, মানে এরকমভাবে স্ট্রাকচার থাকে না আর কি, হ্যাঁ। তবে কিছু গাইড থাকে, যেমন কিছু হিন্টস নেওয়া থাকে ওখানে, বাট আপনি আসলে এক্স্যাক্ট কী জিজ্ঞেস করবেন একেবারে প্রপার স্ক্রিপ্টেড থাকে না। হয়তো কিছু হিন্টস থাকে যে আমি এই টপিকের উপরে জিজ্ঞেস করব। তো এরকম 4-5টা টপিক ওইখানে থাকে হিন্টস আকারে, এটা সম্পর্কে আপনি র্যান্ডম কোশ্চেন করলেন, এরকম আর কি বিষয়টা। আনস্ট্রাকচার বলতে কোনো কিছুই থাকে না, হিন্টসও থাকে না, আবার স্ট্রাকচার কোনো কোশ্চেন প্যাটার্নও থাকে না। ওইখানে আপনার ইনস্ট্যান্ট মাথায় যেটা আসে সেটার উপরে বেস করেই আসলে ইন্টারভিউটা করা হয়। তো এটা একেবারে আনপ্রফেশনাল। এটা কারা করতে পারে? যারা একেবারে অভিজ্ঞ, অনেক বেশি এক্সপিরিয়েন্সড,
তারা আসলে বুঝতে পারে যে কী জিজ্ঞেস করলে আমি রিয়েল ডাটা পাবো। তাদের ক্ষেত্রে আনস্ট্রাকচার ইন্টারভিউটা প্রযোজ্য বা এলিজেবল। কিন্তু যদি আপনি ফ্রেশার হন বা ফিল্ড ওয়ার্কে গিয়ে আপনি যদি নতুন হন, তাহলে আপনাকে অবশ্যই স্ট্রাকচার্ড ইন্টারভিউ প্রসেস ফলো করতে হবে। যাই হোক, তো এই প্রসিডিউরটা দুইভাবে ডান করা যায়, দুইভাবে কমপ্লিট করা যায়। একটা হচ্ছে রিমোট আর একটা হচ্ছে ফিজিক্যালি এই প্রসেসটা করা যায়, ডিল করা যায়। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার টার্গেটেড যেই ইউজার বা যে পার্সন যাদের সাথে ইন্টারভিউ করতে চাচ্ছেন, তাদেরকে হয়তো বা ফিজিক্যালি তাদের সাথে মিট করা পসিবল হচ্ছে না, বা কোনো না কোনো কারণে তাদের রিচ করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে কী করবেন? রিমোটলি তাদের সাথে জয়েন করতে পারেন। তবে সব থেকে বেটার হচ্ছে এটা, রিমোট না করা। রিমোট করলে অনেক সময় হয়ে ওঠে না আসলে, মানে ফিজিক্যাল ইন্টারভিউতে যতটা মানে যত ইনফরমেশন পাওয়া যায় বা যতটা সুন্দর করে হয়, আসলে গুছায় হয়, রিমোটলি অতটা হয় না এভাবে। এই জন্য রিমোট ইন্টারভিউ প্রসেসে না যাওয়াই ভালো। এটা দেখাতাম না, তারপর রাখা হয়েছে এটা, কারণ এখন তো সব কিছুই আসলে ভার্চুয়ালি হয়। তো অনেকে কোশ্চেন করতে পারেন যে রিমোটলি করা যায় কিনা, ওটা একটু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, রিমোটলিও করা যায়, রিমোটও করা যায়। এই রিমোট প্রসেসেও আপনি এই স্ট্রাকচারগুলো ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার আসি, এখন থেকে কোশ্চেন প্যাটার্ন শুরু, এই যে এখান থেকে। তাহলে কিছু জিনিস আছে যেখানে ইউজার পার্সোনাটা চলে আসবে প্রথমে, ইন্টারভিউ এক্সাম্পল কোশ্চেন্স। এখানে আসতেছে কি, এই যে গেটিং টু নো দ্য ইউজার, এটাও করতে গিয়ে আপনার ইউজার পার্সোনা হয়ে যাবে। এই যে প্যাটার্ন দেওয়া আছে, হ্যাঁ, যেমন এই যে এগুলো আপনারা পড়ে নেবেন, আমি এটা পুরোটা এক্সপ্লেন করতেছি না। তবে এই প্যাটার্নটা কিন্তু অনেক সাজায় গোছানো করা আছে, সাজায় গোছায় করা আর কি। আপনারা চাইলে এটাকে ফলো করে ডিফারেন্ট প্যাটার্ন তৈরি করতে পারেন। তবে এমনটা ভাবার কিছু নাই যে এইটাই মনে হয় সব জায়গায় ব্যবহার হয়। এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমেই, যে আপনার টপিক বেস করে এবং আপনি কি ইনফরমেশন আসলে চাচ্ছেন, কি ইনফরমেশন দরকার আপনার, হ্যাঁ, সেটা টিম ওয়াইজ ডিসকাস করে এরপরে ওইটার উপর বেস করে আসলে এই প্যাটার্নটা তৈরি হয়। তবে কীভাবে তৈরি করবেন, এই প্যাটার্নটা যদি একবার পড়েন, রিডিংও যদি পড়েন, তাহলে আপনার মাথায় আইডিয়া চলে আসবে যে আমি আসলে প্যাটার্নটা কীভাবে বানাতে পারি। খুব সুন্দর করে একদম সাজানো গোছানোভাবে এই প্যাটার্নটা তৈরি করা আছে। ওকে, এই পরেরটাতে চলে আসতেছে ইউজার বিহেভিয়ার। হ্যাঁ, এরপরে ফর গ্যাদারিং ইউজার অপিনিয়ন, এরপরে হচ্ছে ইউজার অ্যাওয়ারনেস। হ্যাঁ, অ্যাওয়ারনেসের একটা ব্যাপার গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম আপনাদের সাথে মেবি। এরপর হচ্ছে অ্যাবাউট দ্য প্রজেক্ট গোল, এরপর প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট প্রজেক্ট, দেন এটাও ওই রকমই। এই যে এরপর হচ্ছে লাস্টে গিয়ে ক্লোজিং। ওকে, সো ক্লোজিং সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি ফার্দার তার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করা দরকার হয় বা যদি আবারও আসতে হয়, সেটার একটা পারমিশন নিয়ে রাখা, যাতে করে তাকে ডাকলে যে কোনো সময় তাকে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপরে একদম ফ্রেন্ডলি ওয়েতে ক্লোজিং টেনে দেওয়া, এই হচ্ছে প্রসেস। এখন এটা তো ফিল্ড ওয়ার্ক করতে হয়, তো আপনারা এখন কীভাবে করবেন রিসার্চ করার ক্ষেত্রে? এটা করার জন্যে মূলত পেয়ার দরকার হবে। আপনার একটা টিম লাগবে বা একটা গ্রুপ লাগবে, সেই গ্রুপের মাধ্যমে আপনারা এইটাকে অ্যাক্টিং করবেন বা প্র্যাকটিস করবেন আপনাদের টপিকগুলো নিয়ে। প্রত্যেকটা মানুষেরই একটা ইউনিক টপিক রিসার্চ করছেন, ওইটাকে বেস করে আপনার ইন্টারভিউ করবেন। তাহলে যেহেতু আমরা এখন লার্নিং পিরিয়ডে আছি, কোনো রিয়েল প্রজেক্ট আমাদের হাতে নাই, সেক্ষেত্রে আপনারা এই প্যাটার্নটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিন, কোয়েশ্চেনটাকে একটু ছোট করে নিন। হ্যাঁ, এত বড় প্যাটার্ন দরকার নেই, তাতে করে আপনারা ডাটাগুলো কালেক্ট করতে পারেন। তো ডাটা কালেক্ট করার প্রসেস বলছিলাম মিনিমাম 2টা, বলেন তো কি কি? আমরা ডাটাটাকে অডিও ভিডিও রেকর্ডিং, এই 2টা প্রসেস। তাহলে যখনই ইন্টারভিউ হবে, রেকর্ডটা অন করে নিলে আপনাদের কাজ হয়ে যাবে। এরপরে ইন্টারভিউ শেষ হলে তখন ওই রেকর্ড হেডফোন লাগিয়ে শুনে তারপরে আপনি আপনার পিক আপ পয়েন্টগুলোকে নোট করবেন। দেন ওইটাকে
পিডিএফ আকারে আমাকে প্রেজেন্ট করতে হবে, মানে সাবমিট করতে হবে আমার কাছে ফোল্ডারে, পরবর্তী ক্লাসের ফোল্ডারে। এটা আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই পিডিএফটা। এগুলো যত্ন করে রাখবেন এবং স্টাডি করবেন। আচ্ছা, এবার আমরা গ্রুপ করব। হ্যাঁ স্যার, স্যার কোয়েশ্চেন অডিও ভিডিও রেকর্ডের পাশাপাশি কোয়েশ্চেনগুলো কি কোয়েশ্চেনিয়ার হিসেবে আমরা কোশ্চেন যদি থাকবে নিচে অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার এভাবে ওইটা মানে প্রোভাইড করে তারপর আবার রেকর্ডও সম্ভব? বুঝিনি, আরেকবার বলেন তো এটা। মানে স্যার কোয়েশ্চেনিয়ার হিসেবে আর কি, যদি আমি আমার যাকে ইন্টারভিউ করছি তাকে কোয়েশ্চেনিয়ারটা আমি প্রোভাইড করলাম, না, ওইখানে উনি তাকে ফিল দেওয়া আপ দরকার করলেন, নেই, এরকম কি করা তাকে যাবে? দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট আচ্ছা স্ক্রিপ্টেড আপনার হাতে থাকবে, আপনি কোশ্চেন করবেন, দেন সে অ্যান্সার করবে তার মতো করে। হ্যাঁ ওকে, তো এখানে একটু বলে রাখি, সবাই কিন্তু সবার টপিকের ওইরকমভাবে ইনফরমেশন নাও জানতে পারে। না জানলে কোনো সমস্যা নেই, আপনি রিলেটেড একটা অ্যান্সার দেবেন, যেটা অ্যাপ্রোপ্রিয়েট বা থাকে না একটা কমন অ্যান্সার হয়ে গেল, হ্যাঁ ওইরকম একটা অ্যান্সার দিবেন। অথবা ইনস্ট্যান্ট, আপনি অবশ্যই পিসিতে একেবারে কানেক্টেড থাকবেন, ইনস্ট্যান্ট কোনো একটা অ্যান্সার গুগল থেকে দেখে বলে দিতে পারেন, যাতে করে সে ডাটাটা অ্যাটলিস্ট সাবমিট করতে পারে। ঠিক আছে, সবার জন্য বললাম এটা। এখন আমরা গ্রুপ করব। হ্যাঁ, সো গ্রুপটা করার জন্য আমরা একটা টেক্সট ফাইল নিচ্ছি। আচ্ছা, আমরা এক এক গ্রুপে 5 জন করে রাখি। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে গ্রুপ 1। আচ্ছা, এখানে একদম শুরু থেকে আমরা এভাবে নিচ্ছি। এই মুহূর্তে কেউ লিভ নেবেন না, যেভাবে আছেন ওভাবে থাকবেন, লিভ নেবেন না, তাহলে সিরিয়াল উল্টাপাল্টা হয়ে যাবে। তো প্রথমে হুমায়রা বিনতে মিজান, এরপরে হচ্ছে আব্দুল্লাহ জাবের, আদিত্য রায়, আফসানা সাদেক, 4 জন। আচ্ছা, 4 জন করে রাখি, একটু গ্রুপে কম দিলে ভালো হবে। গ্রুপ 2 আফসানা পর্যন্ত, আল নোমান, আল রাফি,
স্যার দুইজন একটু বেশি পড়ে গেল তাই না, আলাদা হয়ে গেল। দুইজনকে আমরা কোনো একটা গ্রুপে দিয়ে দিই, তাহলে 8টা গ্রুপ থাকুক। তাহলে 7 আর 8 এই দুই গ্রুপে 5 জন করে, বাকিগুলো সব হচ্ছে 4 জন। ওকে, তো এই হচ্ছে গ্রুপ। প্রতিটা গ্রুপে একজন করে গ্রুপ লিডার থাকবেন। আমি এখনই অ্যানাউন্স করে দেবো গ্রুপ লিডার কে কে হবে, র্যান্ডম ম্যানেজ করলেই হবে। ওনাদের কিছু কাজ থাকবে আর কি, আপনাদেরকে একত্রিত করা, তারপর মিটিংয়ে জয়েন করানো, এরকম। এটা কি মাহিয়া রেফিন? ও লাস্টে দুজনের কথা বললেন। আচ্ছা, এখন করতে হবে কি সেটা তো আমি আগে একটু এক্সপ্লেন করলাম, আরেকবার বলি। এই 4 জন হচ্ছে একটা গ্রুপ, আপনাদেরকে ইন্টারভিউ করতে হবে। ইন্টারভিউ প্রসেসটা একটু অ্যাক্টিং করবেন, অ্যাক্টিং করে ইন্টারভিউর ইনফরমেশন নিয়ে জাস্ট সাবমিট করবেন পিডিএফ করে। হ্যাঁ, এখানে যেহেতু লেখা থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, আপনি কী কোশ্চেন করলেন, ওই কোশ্চেনের অ্যাগেনস্টে কী অ্যান্সার পেলেন সেইটাকে নোট করে আমাকে সাবমিট করবেন। আপনি সর্বোচ্চ 5টা বা 6টা বা 8টা, খুব বেশি কোশ্চেন করার দরকার নেই, যেহেতু গ্রুপে অনেকজন লোক আছে, 4 জন করে সময় লাগবে। আপনি ট্রাই করবেন 15 থেকে 20 মিনিট সময় নেওয়ার। 20 মিনিটে অনেক কথা বলা যায়। 20 মিনিটের মধ্যে আপনি 10টা কেন 20টা কোশ্চেন করতে পারবেন, ছোটো ছোটো করে অ্যান্সার দিল আর কি। হ্যাঁ, তাহলে যখনই মিটিংয়ে জয়েন করবেন, মিটিংটা কীভাবে হবে বলেন তো, কারো কোনো আইডিয়া? মিটসের বা জুম? জুম জুম জুমও করতে পারেন, আবার গুগল মিটও করতে পারেন। যেভাবে আমরা এখন ক্লাস করতেছি লাইভে, এইভাবে করে আপনারা একটা জুম মিটিং ক্রিয়েট করে সবাইকে জয়েন করালেন। তাহলে যিনি হচ্ছে গ্রুপ লিডার থাকবে, তার দায়িত্ব হবে কোনো একটা ইমেইল লগ ইন করে ওইখান থেকে গুগল মিটের লিঙ্ক ক্রিয়েট করে সবাইকে প্রোভাইড করা। তার মানে হচ্ছে আপনাদের এই 4 জনকে কানেক্টেড থাকতে হবে, সবাই সবার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সবার সাথে জয়েন করে নেবেন। এই 4 জন লাস্ট ক্লাস পর্যন্ত কিন্তু আপনারা একসাথেই থাকবেন, মানে একটা গ্রুপেই থাকবেন। তবে আলাদা কোনো গ্রুপ খোলা যাবে না, কিন্তু আমরা সবাই একটা গ্রুপে কানেক্টেড থাকবো। জাস্ট ইন্টারভিউ করা, রিসার্চ করা, এই জন্য আমরা কী করব, একে অপরের সাথে কানেক্ট হব বা ইনফরমেশন শেয়ার করব, ডিসকাস করব, এইগুলো আর কি। তো এখানে হুমায়রা বিনতে মিজান, আপনাকে গ্রুপ লিডার করে দিই, পারবেন তো? জাস্ট গ্রুপে কানেক্ট করা, একটা লিঙ্ক ইনশাআল্লাহ। ওনাদেরকে একটু কানেক্ট করে নেবেন। আচ্ছা, গ্রুপ 2-তে কে হবেন? এখান থেকে রেসপন্স করবেন নাকি আমি করে দিব? দ্রুত রেসপন্স করতে হবে। স্যার করে দেন আপনি। কেউ যদি বিজি থাকে সে একটু রেসপন্স করবেন। দেখা যাচ্ছে কাউকে বানাই দিলাম, আপনি সময় পাচ্ছেন না সবার সাথে করার, একটু মিট করার বা একটু কথা বলার, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম পড়বে। তো এখানে কি কেউ আছেন এরকম যে অনেক বিজি? চাল নোমান রবিন, আপনাকে করে দিচ্ছি। পড়ালেখা একটু কন্টিনিউ করতে হয় তো স্যার, ঠিক আছে, আমার না দিলেও রাফিকে দিব। স্যার আমাকে না দিয়ে এই যে আগেই স্যালেন্ডার হয়ে গেছে। অনামিকা? ভাইয়া স্যার প্রবলেম নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে, আপনাকে দিচ্ছি তাহলে। করতে পারেন। তাহলে আপনি লিডার হয়ে গেলেন, এরপর হচ্ছে আপনি ভাষণ দিবেন। এখন আরিফুল ইসলাম, আপনাকে দিব। স্যার রাজীব ভাইকে কি দেওয়া যায় না? রাজীব, ও হ্যাঁ, মানে আমি তো অফিসে থাকি। ওনাকে দিচ্ছি। রাজীব সাহেব ওকে, পারবে, উনি থ্যাংক ইউ। উনি অনেক এক্সপিরিয়েন্সড। এরপরে এখানে কাকে দিব? ফয়সাল মুসাদ্দিক।
আমাকে দিয়েন না, কারণ আমি রাতে সারাত ধরে অফিস করি তো, আচ্ছা আমার সমস্যা পক্ষে নেই। যেতে গোলাম করতেছি। কিবরিয়া? স্যার আমি জব করে তো স্যার খুব জব বিজি করেন, থাকি, আচ্ছা ঠিক আমি আছে। টেক্সটাইল জব করি। তাহলে যতই বিজি থাকেন কানেক্ট হতে হবে কিন্তু, হ্যাঁ, ওনারা যখনই ডাকবে তখন আসতে হবে। জি অথবা স্যার অথবা অবশ্যই। ডিসকাস করে আপনারা একটা টাইম ফিক্স করে তারপরে হচ্ছে কানেক্ট হয়ে মিটিংটা করে নেবেন সবাই, কেমন? হারুন আর রশিদ আপনাকে দিব নাকি হাসনাত আবদুল্লাহকে দিব? একটু দ্রুত রেসপন্স করেন। হাসনাত আবদুল্লাহ আছেন? এই যে আছে তো। স্যার আমার একটু প্রেশার আছে, একটু আমাকে না দিলে ভালো হয়। তাহলে বাকি থাকে একজন। আপনিও কি বলবেন আপনার প্রেশার, হারুন আর রশিদ? হ্যাঁ স্যার, দিয়ে দেন ঠিক আছে, আপনাকে দিলাম। ইনশাআল্লাহ। আপনি বলার কোনো উপায় নাই, তিনজন বাদ আপনি আছেন শুধু। আচ্ছা, এরপরে আসি এখানে ইফাত ফারজানা, আপনি শুরুতে আছেন, দিব আপনাকে? দিয়ে দিলাম, হ্যাঁ জি স্যার। আপনাকে দিয়ে দিলাম। মাহফুজুর রহমান, স্যার আমাকে দিয়েন না স্যার। মাহি আরিফিন। স্যার আমি অ্যাব্রয়ের জন্য ট্রাই করতেছি তো স্যার, আচ্ছা সারাদিন সমস্যা বিজি নেই। থাকতে এমডি একটু আরিফ, হিস্ট্রি নেই। এমডি আরিফ। আচ্ছা ওনাকে দিলাম। শহীদুল ইসলাম, আপনাকে করতে হবে কিন্তু মাস্ট। গ্রুপ 7 নাজিবুল হাসান, আপনি তো পারার কথা। নাজিবুল হাসান না, অনেক বিজি। শাহনাজ বেগম, জি না স্যার, নাবিলা আপুকে দেন। নাবিল, ও আচ্ছা এখানে তো আছে নাবিলা, দিয়ে দিছি। আচ্ছা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমার এখানে 5 জন আছে, কাকে দিব? নাসিম হাবিব, তারপরে এটা কি শাহাব না শিহাব হবে এটা? শাহাব, সাবাব। সাবাব, সরি সাবাব। ই করবো, আপনাকে দিব সাবাব? জি স্যার দিতে পারেন স্যার। ঠিক আছে। এই ফাইলটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তাহলে আগামী ক্লাসের আগে আপনাদের ডাটা রেডি করতে হবে। মাঝখানে সময় কয়টা স্যার বলেন আপনার তো? নামটা ছাড়া পড়ছে। কার নাম আপনার? হ্যাঁ জি স্যার। আপনার নাম হচ্ছে বদিউজ্জামান, পরে জয়েন করছেন নাকি? না স্যার, প্রথম থেকে আছি। আচ্ছা তাহলে আপনাকে প্রথম গ্রুপে রাখলাম। আচ্ছা আপনি বাদ পড়ছেন কিভাবে? বদিউজ্জামান নাই না? ওকে, আছে তো। সেটাই তো, আমি তো এই যে আছে তো এটা স্যার আছে গ্রুপ তো, উনি 3-তে। 3 নাম্বার গ্রুপে আছে, গ্রুপ 3-তে আমাদের গ্রুপে। হ্যাঁ সেটাই তো, আমি টাইপ করছি সরি দেখে স্যার। মনে পড়ছে। আচ্ছা সমস্যা নেই, আপনি 3 নম্বর গ্রুপে আছেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। এই পুরো ফাইলটি আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা ডাউনলোড করে দেখবেন কে কোন গ্রুপে আছেন। এবং গ্রুপ লিডারদের কাজ হলো, যেহেতু 4 জন করে, শুধু 2টা গ্রুপে 5 জন করে, তাহলে আপনারা হচ্ছে ওনাদেরকে কানেক্ট করবেন, হ্যাঁ মেসেঞ্জারে একটু রিকোয়েস্ট পাঠাবেন এবং মেসেজ দিয়ে রাখবেন যে কোন টাইমে আপনারা মিটিংটা করতে চান। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ লিডারদের কাজ। ওই সময়টাতে একটা লিঙ্ক ক্রিয়েট করে সবাইকে মেসেঞ্জারে একটু পাঠিয়ে দিবে, সবাই জয়েন করে ফেলবে। এরপর আপনারা শুরু করবেন। একজনের শেষ হয়ে গেলে, ধরেন এখানে 4 জন আছে, প্রথমে উনি শুরু করলো, বা সবাই একসাথে কানেক্ট হবেন কিন্তু, হ্যাঁ এরপরে একটা পেয়ার হবেন, হয়তোবা উনি যখন ইন্টারভিউ নেবে বা কোশ্চেন করবে তখন উনি অ্যান্সার করবে, আবার একটু রিভার্স করে ফেলবেন, উনি কোশ্চেন করবে উনি অ্যান্সার করবে। আবার এই দুজনের মধ্যে এরকম একটা ইয়ে হবে যে উনি কোশ্চেন করবে উনি অ্যান্সার করবে, আবার এটা রিভার্স হয়ে যাবে, তখন দেখবেন 4 জনের ডাটা রেডি হয়ে গেছে। এইভাবে করে প্রতিটা গ্রুপ ডাটাগুলো রেডি করে ফেলবেন এবং পিডিএফ সাবমিট করবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা নাবিলা, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন? স্যার পিডিএফটা কি ইন্ডিভিজুয়াল সাবমিট করতে হবে নাকি ইন্ডিভিজুয়াল, হ্যাঁ একটা সাবমিট ইন্ডিভিজুয়াল, করতে হবে? ইন্ডিভিজুয়াল সাবমিট করতে ওকে ঠিক পারেন। আছে। আবার একটা কাজও করতে পারেন, গ্রুপ ওয়াইজ একটা ফোল্ডার করে, ধরেন ক্লাস 4 তো হয়ে গেছে, 5-এর মধ্যে এসে আপনি এখানে একটা ফোল্ডার করতে পারেন, এখানে লিখতে পারেন গ্রুপ 1,
এভাবে করা যায়। তবে এই গ্রুপ 1 এর মধ্যে ইন্ডিভিজুয়াল ডাটা সাবমিট করতে হবে। এখানে আপনাদের নাম থাকবে, যে 4 জন ছিল তাদের 4টা ডাটা থাকবে এখানে, ঠিক আছে? আর গ্রুপ ওয়াইজ করলে মনে ভালো হবে। আমি এখানে গ্রুপ ওয়াইজ ফোল্ডার করে দিচ্ছি একটু পরে ক্লাস শেষে, তাহলে বোঝা যাবে কোন গ্রুপে কে করে নাই বা কয়জন করছে। স্যার একটা প্রিভিয়াস এক্সাম্পল যদি আপলোড করে রাখতেন তাহলে ভালো হতো। এটার প্রিভিয়াস এক্সাম্পল দরকার হবে না, একেবারে সব কিছু বুঝাই দিচ্ছি। তারপর আমি খুঁজবো যেটা ভালো সেটা আমি শেয়ার করবো না, আর যদি মনে হয় যে না ওটা শেয়ার করার মতো না, অতটা ভালো হয় না, তাহলে আর দিব না, খুঁজে দেখতে হবে। আর নাবিলা কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি স্যার। স্যার মেসেঞ্জারে মানে কি আমরা গ্রুপ ওয়াইজ একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতে পারবো নাকি জাস্ট লিংকটা দেওয়ার জন্য? শুধু লিংকটা দিবেন, মেসেঞ্জার ইন্ডিভিজুয়াল লিংক দিবেন আর কি, আলাদা করে গ্রুপ খুলবেন না, তাহলে কিন্তু কনফ্লিক্ট হয়ে যাবে। ঠিক আছে। আর স্যার ওই পিডিএফ ফাইলটাতে যাদেরকে ইন্টারভিউ করা হচ্ছে গ্রুপ মেম্বারদের, তাদের কোন বেসিক ইনফরমেশন গুলো কোশ্চেনের উপরে সাথে থাকতে হবে? তাদের কোশ্চেন প্যাটার্ন তো দেয়া আছে, প্যাটার্ন দেখে দেখে কোশ্চেন করবেন। না স্যার, প্যাটার্ন তো হচ্ছে কি কি কোশ্চেন করব, কিন্তু হচ্ছে কি মানে কাকে আমি কোশ্চেন করতেছি তার নাম বা প্রফেশন এগুলো কি আমাদেরকে তার কোশ্চেন আনসারের সাথে সাথে প্রোভাইড করতে হবে যাদেরকে আমি ওইটাই তো প্যাটার্নের মধ্যে ওই জিনিসটা আছে। প্রথমে তো আপনি কাকে কোশ্চেন করতেছেন, কার ইন্টারভিউ নিচ্ছেন, তার ডাটাটা রাখতে হবে, সেটা একদম প্রথম সময় দেওয়া আছে। ওইখানে আপনার কোশ্চেন আনসারটা আছে, চলে আসবে। আর স্যার এটা কি জাস্ট প্লেন একটা পিডিএফ মানে ফাইল, ডকুমেন্ট ফাইল হিসেবে দিয়ে দিবেন? উপরে একটু গ্রুপের নামটা দিয়ে আপনি কোন গ্রুপের সেটা দিলেন, দেন হচ্ছে আপনি যার ইন্টারভিউ নিচ্ছেন সেটা তো চলেই আসবে আপনার প্যাটার্নের মধ্যে, কিন্তু যিনি নিচ্ছেন তার নামটা উপরে রাখবেন। আপনি গ্রুপ 1 এর আপনার নাম হচ্ছে এইটা, আপনার ব্যাচ নাম্বার এইটা, তাহলে নাম, ব্যাচ নাম্বার, গ্রুপ নাম্বার এইটা একটু উপরে হাইলাইট করে রাখবেন। এরপরে আপনার কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন অ্যান্সারের আগে ও না না ওইটা দরকার নেই, ওইটা কোশ্চেনের মধ্যে চলে আসবে। ওই ডাটার কথা বলছিলাম আর কি, ওটা চলে আসবে কোশ্চেনের মধ্যে। আচ্ছা, এইটুকু বুঝছেন না সবাই যা করতে হবে? জি, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। জি স্যার বুঝছি, তাও যদি একটা ডেমো দিতেন আগের ক্লাসের মতো। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ইউএক্সটা আসলে একটু বোরিং লাগবে, বোরিং মনে হচ্ছে না? একটু বোরিং লাগতেছে নাকি? বোরিং না, আসলে আমি আমার ব্যক্তিগতভাবে যেরকমটা লাগছে, মানে সবগুলো ট্রেনিংটার পার্সপেক্টিভটা হচ্ছে টেকনিক্যাল টু দ্য পয়েন্ট। ফর এক্সাম্পল, আপনি এখন ভিডিও এডিটিং শিখছেন, সো এখানে ভিডিওর সবগুলো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যতগুলো ডিপেন্ডেন্সি, কিভাবে হচ্ছে ডিজাইনটাকে ফ্রুটফুল করা যায়, সেগুলো নিয়ে কথা হচ্ছে। ওখানে কোনো জিনিস মাথা খাটায় লিখার জন্য ভাবতে হয় না, আসলে থিওরিটিক্যালি যে কোনো জিনিস এখানে সব হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় থাকে, তো এইজন্য একটু জি জি বোঝা বা একটু ভালো লাগা কাজ করে। বাট এখানে ভালো লাগাটা কাজ করবে কখন? যখন ইউআই শুরু হবে, যখন সফটওয়্যারের সাথে আপনারা ইন্টিগ্রেট করবেন, তখন দেখবেন ভালো লাগবে। কিন্তু সফটওয়্যার যে করব ওই জিনিসটা আমাকে আগে থেকে রিসার্চ করতে হবে। শুধু ইউআই শিখে এই ডিপার্টমেন্টে ভালো কিছু করা যায় না। ইউআই শেখার জন্য আপনার কোর্স করা দরকার হয় না, মোটামুটি গ্রাফিক্স ভালো জানলে ইউটিউবে বেশ কিছুদিন অ্যানালাইসিস করলে আপনি ইউআই শিখে ফেলতে পারবেন। কিন্তু ওই ইউআইটা আসলে রিসিভ করবে না ইন্ডাস্ট্রি, হ্যাঁ, যদি ইউএক্স এর টাচ না থাকে। কারণ ওইটা শুধুমাত্র একটা ভিজুয়ালাইজেশন হবে, ওইটার মধ্যে কোনো মানে ইউজারের নিড ফুলফিল করার কোনো ক্রাইটেরিয়া ওটা রিচ করতে পারবে না। তো এই জন্য আপনাকে রিসার্চ বেস শিখতে হবে, যেটা এখন এই মুহূর্তে চলতেছে। এখানে যদি ভালো করতে পারেন তখনই ইউআইটা ভালো একটা আউটকাম দিতে পারবে। তো যদিও বোরিং একটা পার্ট, বাট এটা আসলে বোরিং না। রিসার্চ করতে যারা পছন্দ করে, যাদের ভালো লাগে, 2024 সালে এসে ওই মানুষগুলোই দেখবেন যে ভালো একটা জায়গায় যেতে পারবে। এখন কোনো কিছুই রিসার্চ ছাড়া এই মুহূর্তে বা 24 সাল 25 সাল যত দিন যাবে তত দেখবেন অ্যাডাপটিভ ডিজাইন বা ওই 3-4টা ডিজাইন দেখে একটা ডিজাইন করা বা মানুষের কনসেপ্ট দেখে আপনি কনসেপ্ট বিল্ড করা, এই জিনিসগুলো একটা সময় থাকবে না। এগুলো এআই করে দেবে। এআইকে বিট করার জন্য আপনার
ব্রেন স্ট্রমিং পাওয়ারটাকে, থিঙ্কিং পাওয়ারটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে। এটা অ্যানালাইসিসের বাইরে কোনো ওষুধ নাই, ঠিক আছে? সো যত বেশি অ্যানালাইজ করবেন, যত বেশি রিসার্চ করবেন ইউজারদেরকে নিয়ে, তত এআইকে বিট করতে পারবেন। এখন হচ্ছে এআইয়ের যুগ, তাই না? সো এআইয়ের সাথে নিজেকে সামনে আগায় নিতে হবে, না হয় দেখবেন যে আপনার সিট এআই নিয়ে নিছে, ঠিক আছে? ওখানেই ভাই সমস্যা। আসলে বিষয়টা হচ্ছে এই যে যেমন যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি দেখবেন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকেই পড়ছে, কিন্তু সিস্টেম রিসার্চার যারা, অ্যানালিস্ট যারা, ওইটা কিন্তু হচ্ছে খুব কম। কারণ ওই যে ধৈর্যটা ধরে রাখা, অ্যানালিসিস করা অনেক অনেক টাফ। আমার ছেলে ইউনিভার্সিটিতে, ওর জন্য বেশ বড় ধরনের চ্যালেঞ্জ এখন এই সিস্টেম অ্যানালিসিস নিয়ে কাজ করা বা পড়ালেখা করা ইত্যাদি ইত্যাদি। সেটাই, মানে একটা ডাটা বের করা, এটা আসলে বোরিং একটা ব্যাপার। তবে এখানে মজার অনেক কিছু আছে। যখন আপনি ফাইনাল একটা ডাটা পাবেন, তখন হচ্ছে মজার বিষয়টা আসে। তো ওইটাকে বের করা, ওইটাকে রিসার্চ করা, এটা এটা একটু একটু মানে ডিফিকাল্ট বা একটু চ্যালেঞ্জিং, যেটা বললেন কাসার সাহেব। এই ধৈর্যটা থাকলেই দেখবেন যে আপনি ক্যারিয়ারটাকে একটা স্ট্রং জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ এই এই রিসোর্স পার্সনগুলো বা এই ম্যান পাওয়ারগুলো আসলে খুবই কম, যারা রিসার্চ করে একটা ডাটা অ্যানালাইসিস করবে বা একটা রিপোর্ট করবে, এটা খুবই কম আসলে। যারা করে ওই মুখস্থ জিনিস দিয়ে করে আর কি। রিয়েল ডাটা অ্যানালাইসিস করার পার্সনগুলো খুব কম, যেটা আপনারা এখন করতেছেন। আরও কিছু বিষয় আসবে যখন পুরোপুরি ইউএক্সটা কমপ্লিট করবেন, তখন মজা পাবেন। কারণ শুরুতে একদম প্রথম যে স্টেজটা ছিল সেটা মোটামুটি ভালোই বোরিং, যেমন প্রবলেম ফাইন্ড করা, তারপর প্রবলেমটাকে একটা সলিউশনে নিয়ে আসা, হচ্ছে এইটার সলিউশন করার জন্য আরও যে প্রসেসগুলো এখন চলতেছে এগুলোকে কন্ডাক্ট করা, এগুলো একটু একটু বোর লাগবেই, স্বাভাবিক। এইটাকে ওভারকাম করতে পারেন যদি, এবং এটাকে যদি মানে লার্নিংয়ের ভিতরে থেকে যদি ওভারকাম করতে পারেন, তখনই দেখবেন সাকসেস আস্তে আস্তে আসবে। কারণ এই সেক্টরটা, আবারও বলছি, ভালো করে শুনে রাখেন, এখানে ম্যান পাওয়ার খুব কম। আর যেখানে ম্যান পাওয়ার কম, কম্পিটিশন কম, সেখানে সাকসেস রেশিও কি লো, তাই না? অনেক লো না? এক্স্যাক্টলি, জি। সাকসেস রেশিওটা হাই তখন। তো সেই ক্ষেত্রে এখানে সাকসেস হওয়াটা তখনই আপনাদের জন্য সহজ হয়ে যাবে যখন লার্নিংটা ভালো হবে এবং আপনারা এখন একদম সিরিয়াস একটা জায়গায় আছেন বা সিরিয়াস একটা কী বলে স্টেজে আছেন। এইটাকে যদি হেলাফেলা করেন, ইউআইতে গিয়ে সিরিয়াস হয়ে কোনো লাভ নেই। ওইটা আপনার থেকে ভালো ভালো ডিজাইনার আছে অনেক, তাদের মিসিং হচ্ছে এখানে ইউএক্সে তারা ভালো করতে পারে না, বিধে তারা হয়তো ভালো একটা জায়গায় যেতে পারছে না। বাট একদম এক্সট্রিম লেভেলের ডিজাইনারও আছে। তো ডিজাইনার ভালো হয়তো লাভ নেই, অবশ্যই লাভ আছে যদি ইউএক্সটা ভালো হয়। দুইটার কম্বিনেশনে আপনার ভালো একটা রেজাল্ট আসবে। তো যাই হোক, ডিজাইনটা যে কোনো সময় আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন যদি ইউএক্স রিসার্চ ভালো জ্ঞান থাকে, ভালো আইডিয়া থাকে তাহলে। আর পুরো প্রসেসটা কমপ্লিট করার পর আপনাকে প্রফেশনাল হতে হবে, সেটার জন্য প্র্যাকটিসের বাইরে কিছুই নেই। এই জন্য শুরুর থেকে যারা প্র্যাকটিস করবে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভালো একটা জায়গায় পৌঁছাবে। আর যারা ঢিলামি করবে, একদিনের ক্লাস আর একদিন করবে, রেকর্ডিংয়ের উপরে ডিপেন্ডেন্ট থাকবে, অথবা কী বলে অ্যাসাইনমেন্টগুলোতে ডিলে করবে, তারাই কিন্তু প্রবলেম ফেস করবে। তাহলে দেখেন, হয়তো অনেকে ভাবতেছেন কম টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি, দেখি একটু কী হয়। এটা না, শেখার জন্য আসেন, দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন। উদ্দেশ্যটা বা গোলটা যদি সেট করতে পারেন, আপনারা এখন গোল নিয়ে কাজ করতেছেন না, মানুষের গোল বের করতেছেন। আপনার গোলটা কী আসলে? আপনার গোল তো আপনি জানেন, ওই গোলটাকে স্ট্রং করেন, তাহলেই দেখবেন যে এখান থেকে অনেক কিছু পাবেন। বাট গোল স্ট্রং না থাকলে আপনাকে যদি পৃথিবীর একদম সর্বোচ্চ সাপোর্টও দেওয়া হয়, কিছু পাবেন না এখান থেকে, মাথায় ঢুকবে না আপনার। সো প্রথমত গোলটাকে, এই যে একজন লিখছে, নিয়ত ভালো করতে হবে, রাইট? হ্যাঁ, নিয়ত, এটাই হচ্ছে গোল। তো এইটাকে স্ট্রং করে ফেলেন যে আমাকে ইউআইএক্স দিয়ে ক্যারিয়ারটা করতে হবে, এবং এটাই হচ্ছে আমার ফাইনাল গোল। অ্যাট এনি কস্ট আমাকে যেভাবেই হোক ইউআইএক্স ডিজাইনার হইতেই হবে, এবং দেশের ইউআইএক্স ডিজাইনার হব। তখনই দেখবেন আস্তে আস্তে আপনার ধৈর্য বাড়বে, তারপর কাজ করার স্ট্যামিনা বাড়বে,
দেখবেন একটা সময় এসে আপনি সাকসেস। তো যদি মার্কেটে একটু অ্যানালাইসিস করেন মার্কেট প্লেসগুলোতে বা জব মার্কেটে, তাহলে বুঝবেন ইউআই ইউএক্স এর ডিমান্ড কতটা বেশি। এই যে আমার একটা স্টুডেন্টের নতুন একটা জব হয়েছে, ওর এক্সপিরিয়েন্স আছে 3 বছরের এক্সপিরিয়েন্স। ও হচ্ছে আগে জব করতো গুলশানে ডিওএইচএসে, এখন জব সুইচ করছে। স্টার্টিংয়ে 80,000 টাকা স্যালারি, ইউআইএক্স ডিজাইনার। তো এটা ধৈর্য ধরতে হবে, প্রথমেই তো আপনি 80,000 পাবেন না। তবে এটা ডিপেন্ড করে আপনার স্কিল, আপনার পারফরমেন্স, আপনার এক্সপিরিয়েন্স সব কিছুর উপরে। তো এখনও ইউআইএক্স ডিজাইনার বাংলাদেশে তো ওইভাবে নাই, আর পুরো ওয়ার্ল্ডেও ওইরকম ম্যান পাওয়ার নাই যতটা ভ্যাকেন্সি। নিজেকে তৈরি করেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ফ্লোর আপনি পেয়ে যাবেন। ওকে, অনেক কথা বললাম, শেষ করব এখন। কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। শেষ মুহূর্তে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আরেকটা জিনিস একটু রিপিট করতে পারবেন? যখন পিডিএফটা রেডি করবো মানে ইন্টারভিউর জন্য, মানে আমি কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করবো, এভাবে করে কি পিডিএফটা রেডি করা হবে? ওটা রেকর্ড করবেন, রেকর্ড করার পর আচ্ছা, হুম, যিনি কোশ্চেন করবে মানে আমি আমার বিষয়গুলাই রেকর্ড করব। মানে পুরোটা যদি একবার রিপিট করতেন যে আমাদের আসলে গ্রুপ করে কাজটা কিভাবে হবে বা কিভাবে আমরা রিপিট করার পসিবল? আপনি কি মানে ক্লাসে ছিলেন তখন? হ্যাঁ ছিলাম। এখানে করতে হবে ইন্টারভিউ করে রেকর্ডিং করবেন। যিনি ইন্টারভিউ করবে, ধরেন আদিত্য রয় বেলাল হোসেনের সাথে ইন্টারভিউতে আছে, এখন কোশ্চেন করতেছে আদিত্য, তার মানে এখানের অ্যাকশন পার্টটা কার? আদিত্যর। অ্যান্সার করবে কে? বেলাল হোসেন। তাহলে বেলাল হোসেন হচ্ছে ইউজার বা কাস্টমার, আর আদিত্য রয় হচ্ছে কি ডেভেলপার বা ইউআইএক্স ডিজাইনার। উনি হচ্ছে ডাটা কালেকশনের ফিল্ডে গেছে, উনি হচ্ছে রেকর্ড করে ওই ডাটাটাকে অ্যানালাইসিস করে রিপোর্টিং করবে। রিপোর্টিং কি? ওই যে পিডিএফ ফাইলটা। তাহলে রেকর্ডিংয়ের পার্টটা থাকবে ওনার কাছ থেকে। আবার যখন রিভার্স হবে তখন বেলাল হোসেন আবার আদিত্য রায়কে ইউজার বানাবে, বেলাল হোসেন হয়ে যাবে কে? ডেভেলপার অথবা ইউএক্স ডিজাইনার। তো উনি তখন ওনার কাছ থেকে বা ওনার এন্ড থেকে উনি রেকর্ড করবে। দেন হচ্ছে উনি ওই রেকর্ডটাকে ব্যবহার করে ডাটা অ্যানালাইসিস করে সে পিডিএফ তৈরি করবে। এখন বুঝছেন? স্যার কনভারসেশন কি বাংলায় হবে না ইংলিশে হবে? এটা আপনাদের উপরে, ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার। আপনারা বাংলায় করতে পারেন, ইংলিশে করতে পারেন। ওকে, ঠিক আছে। এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে কিছু ছাড় আছে, কারণ আপনি যার কাছে যাবেন সে ইংলিশ জানবে, বিষয়টা এমন না। মাঠ পর্যায়ে গিয়ে একেবারে মানে তাদের অনেক আছে না যে নিজের নামটাও লিখতে পারে না, তাদের কাছে গিয়েও আপনাকে ইন্টারভিউ করতে হবে, এবং তারা তো ইংলিশে বলতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনার কনসিডারেশন আছে ল্যাঙ্গুয়েজে। স্যার এইভাবে যে 5 জনের গ্রুপ, সেক্ষেত্রে স্যার 3 জনের মধ্যে পিরিয়ডিক্যালি হচ্ছে কি একটা 3 জন আলাদা করে কোশ্চেন আনসার করা যাবে? 3 জন মানে পেয়ার করে না করে 3 জন একসাথে কোশ্চেন আনসার, যে একজন কোশ্চেন করছে দুজন তখন হচ্ছে আনসার সিকুয়েন্সলি করতে পারবেন না। দেখা যাচ্ছে 10টা কোশ্চেনের মধ্যে 3জন 3টা কোশ্চেন আনসার দিল, বাকিগুলো কিন্তু এটা উল্টাপাল্টা হয়ে যাবে। একজন করে করলে ভালো হবে। 5 জন থাকলে আপনারা ওইভাবে করেন, একটু রিভার্স করে রিঅ্যারেঞ্জ করে নিয়ে নেন, ওইভাবে করেন। একজনকে একটু ডাবল দিলেন তাহলে তো হয়ে গেল। স্যার আমরা যে গ্রুপ করেছি স্যার, আমরা তো সবার সাথে কানেক্টেড না। ওইটাই কানেক্ট হইতে হবে। ক্লাস শেষে টিম লিডার যিনি আছেন তার কাজ হলো সবাইকে একটু কানেক্ট করে নেওয়া। রিকোয়েস্ট পাঠাবেন বা মেসেঞ্জার গ্রুপে সবাইকে বলবেন যে নাম ধরে উল্লেখ করে দিবেন যে আপনাকে মেসেজ পাঠানো হয়েছে, আপনি রেসপন্স করেন। যদি কেউ রেসপন্স না করে, আরেকটা বিষয় বলে রাখি স্ট্রংলি, সেটা হচ্ছে যদি রেসপন্স কেউ না করে সে কিন্তু গ্রুপ থেকে বাদ হয়ে যাবেন। গ্রুপ থেকে বাদ হওয়া মানে হচ্ছে আপনি ক্লাসের শেষ পর্যন্ত আর গ্রুপে অ্যাড হতে পারবেন না কোনো গ্রুপে। তখন অনেক ডিসকাশন থেকে আপনি বাদ পড়ে যাবেন, হয়তো সব কিছু একাই করতে হবে। তখন দেখা যায় সবার রিপোর্ট একরকম হচ্ছে, আপনারটা দেখা যাচ্ছে একেবারে। স্যার এই গ্রুপিংটা মানে স্যার এটা আমরা কবে থেকে স্টার্ট করব স্যার? এটা যে ক্লাস শেষ হওয়ার পর থেকে স্টার্ট করবেন। ওকে স্যার। ক্লাস শেষ হয়ে গেলে আপনারা কানেক্ট হয়ে নেবেন। গ্রুপ গ্রুপ 3 হচ্ছে আরিফুল ভাই নাকি?
টিম লিডার হ্যাঁ না না আমি টিম লিডার না, রাজীব ভাই টিম লিডার। রাজীব গাছ, আমি ফাইলটা একটু পরে শেয়ার করে দিচ্ছি, এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন স্যার কোন গ্রুপে লিডারকে। হ্যাঁ বলেন। স্যার যে যখন জিজ্ঞেস করছিলেন তো নাদিয়া আপু আর যারা আপুকে তো জিজ্ঞেস মানে ওভাবে আলাদা করে জিজ্ঞেস করেনি ওনারা ক্লিয়ার হতে চান কিনা আগেই স্যার আমার সিলেক্ট করেছেন। ওনারা তো দুইটা গ্রুপে চলে গেল। স্যার গ্রুপ 5 এর গ্রুপ 5 এ না, গ্রুপ 5 এ না, 5 এ না তো, সরি স্যার গ্রুপ 7। আচ্ছা সুলতানা পারভিন লুনা উনি হচ্ছে গ্রুপ 8 এ, জারা আজাদ উনি হচ্ছে 7। স্যার মানে স্যার নাদিয়া আপু বা যারা আপুর মধ্যে কেউ লিডার হতে চাচ্ছেন কিনা ওইটা আর আলাদা করে জিজ্ঞেস করা হয় নাবিলা নুজহাত মঈন ওনাকে লিডার করা হয়েছে গ্রুপ 7 থেকে। জি স্যার এটা আমি স্যার। আচ্ছা আচ্ছা নাদিয়া আপু বা যারা আপু তো হতে চাচ্ছেন কিনা স্যার এটা আচ্ছা বলতে পারেন, যদি হতে চান তাহলে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। নাদিয়া ইসলাম ওনার কথা বলতেছেন? জি স্যার নাদিয়া আপু আর যারা আজাদ আপুকে আর কি আলাদা করে জিজ্ঞেস করা হয়নি, আমাদের রেসপন্স করা হয়। ও আচ্ছা এই গ্রুপে আপনি লিডার, আপনার কোনো প্রবলেম আছে তাহলে ওনাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে স্যার নো প্রবলেম। আচ্ছা এখানে ম্যাক্সিমাম ফিমেল আছেন, সমস্যা নেই, একজন মেল আছে, অসুবিধা নেই, আপনারা করে নিন, ম্যানেজ করে নিন। স্যার আপু কি চেঞ্জ করতে যাচ্ছে? চেঞ্জ করতে চাইলে স্যার আমাকে লিডার দিলে প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা তাহলে নাবিল আপু আপনার কি বিজি আছে, মানে প্রবলেম থাকলে আপনি এই করেন, যারাকে দিতে পারেন। জি স্যার মানে আরেকজনকে দিলে বেটার হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা আজাদ আপনাকে দিলে সমস্যা নেই তো? না স্যার অসুবিধা নাই। ঠিক আছে তাহলে আপনাদের যেই ইয়াগুলো দায়িত্বগুলো সেগুলো তো বুঝতে পারছেন তাই না? জি স্যার। ঠিক আছে স্যার মানে যদিও কোয়েশ্চেনটা সিলি মনে হতে পারে, জাস্ট আমি জানতে চাচ্ছিলাম যে ইন কেস নিজে মানে আমি যদি প্রোডাক্টের ইউজার হয়ে থাকি সেক্ষেত্রে নিজেকে কি ইউজার হিসেবে ইয়া করে নিজের জন্য কোনো কোয়েশ্চেন প্যাটার্ন সেট করা যাবে? নিজের জন্য হ্যাঁ করতে পারবেন। জি স্যার। নিজের কোশ্চেন প্যাটার্ন নিজে বানাতে পারবেন, সেটা অন্যজন করবে এরকম কিছু না স্যার, মানে তা হতে পারে বা হ্যাঁ আমি ইউজার হিসেবে কোয়েশ্চেন আনসার করব, সেটা আমি ইন্ডিভিজুয়ালি নিজের মাধ্যমে করলাম বা অন্য কেউ আমাকে কোয়েশ্চেন করলো, এটা মানে যেভাবে স্যার। যেহেতু রেকর্ড থাকবে ওখান থেকে আপনাকে ডাটা নিতে হবে, তাহলে প্রসেসটা তো এইভাবে হলো না আর কি। আমি চাচ্ছি প্রসেসটা সাথে সাথে আপনারা ইউজ টু হতে পারে, যাতে করে রিয়েল কোনো প্রজেক্ট করতে গেলে আপনারা এমন যাতে না হয় যে আমি তো এটা আজকে প্রথম করতেছি, এর আগে করি না কখনো, একটু কনফিউজ, ওইটা যাতে না হয়। লাগলে অ্যাক্টিং করেন, একটু নাটক করেন না, সমস্যা কি? আচ্ছা ওকে ওকে স্যার কোশ্চেন আছে। স্যার আমরা ইউজার রিসার্চটা তো স্যার যখন করি তখন এটা স্যার যখন আমরা ডেস্ক জব করব বা কোনো অফিসে কাজ করব তখন তো স্যার ইউজার রিসার্চটা করাটা অনেক ইজি, কিন্তু স্যার যখন ফ্রিল্যান্সিং করব কোনো ক্লায়েন্ট কাজের জন্য বলবে তখন কি ক্লায়েন্ট এটা দিবেন কি আমাদের নিজেদেরকে ওটা করতে হবে, মানে ইউজার রিসার্চটা এরকম প্রজেক্টগুলো থাকে না আসলে, ওই জায়গায় হয় কি ছোট ছোট প্রজেক্ট থাকে, ডাটা অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস এরকম থাকে আর কি, ফুল প্রজেক্ট থাকে না। আর ইউআই করার ক্ষেত্রে হয় কি মানে ইউআইটাই দেয় ওরা ম্যাক্সিমাম, আর যদি ইউএক্স করতেও দেয় সেই ক্ষেত্রে ইউএক্স এর ছোট ছোট পার্ট দেয়, ওই যে বললাম না অ্যানালাইসিস পার্টগুলো দিতে পারে, বা ইউজার পার্সোনা বা ইউজার ইন্টারভিউ এই পার্টগুলো থাকে না ওখানে, কারণ যেহেতু ইন্টারন্যাশনাল একটা সেক্টর এখানে গিয়ে আপনি ডোমেস্টিক ইন্টারভিউগুলো করতে পারবেন না। আর যদি করাও লাগে তারা কানেক্ট করে দিবে আপনাকে, রিমোটলি কানেক্ট করে দিবে, যে আপনি যদি বলেন বা প্রসেস যদি তাকে বুঝিয়ে দেন যে আমার এই ডাটাটার জন্য আমাকে ইউজারদের সাথে একটু কানেক্ট করে দিতে হবে, তখন সে হয়তো বা তার পরিচিত কাউকে বা যে কোনো কাউকে হায়ার করে আপনার সাথে কানেক্ট করে দিবে, এটা তার প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা পার্ট, এখানে সে আপনাকে হেল্প করবে, সমস্যা নেই। জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে আজকে বিদায় নিই তাই না? ওকে
আসসালামু আলাইকুম ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালাম।